এক বাগের মুল্লুক থেকে আর এক বাগের মুল্লুকে, হাজারিবাগ থেকে বাগেরহাট। হাজারিবাগে আমার সেজো মামার বাড়ি, তার ইলেকট্রিক্যাল গুডসের কারবার, সেই সঙ্গে ছোটোখাটো একটা কারখানাও ছিল তার। সেখানে বিদ্যুতের যন্ত্রপাতি জিনিসপত্র এইসব মেরামতি হতো। মোটরের যন্ত্রটন্ত্র, পাখা টাকা, হিটার মিটার এসব সারাতে জানতেন সেজো মামা। বিদ্যুতের যে কত রকমের কেরামতি তা এক মুখে ব্যক্ত করা যায় না। আমিও কিছু কিছু শিখছিলাম সেজো মামার কাছে। একদিন সেজো মামার মতোই ওস্তাদ হব এইরকম আশা নিয়ে মনে মনে পোষণ করছি, এমন সময় বাগেরহাট থেকে মেজো মামার তলব এলো। শিবুকে আমার কাছে পাঠিয়ে যেত একবার, শুনছি ওর শরীরে নাকি তেমন উন্নতি হচ্ছে না, ভাবছি যে আমি একবার চেষ্টা করে দেখি না হয়। চিঠি পেয়ে সেজো মামা বললেন, যা তাহলে তোর ব্যায়ামবীর মেজো মামার কাছে, চেহারাটা বাগিয়ে তারপর আসিয়াছে আবার। কেমন? চেহারা বাগাতে চলে গেলাম বাগেরহাট। আমাকে দেখে মেজো মামা বললেন, সেই রকমটাই লিগলিকে রয়েছিস যে, গায়ে পায়ে একটুও তো গতি লাগেনি, হাওয়ায় উড়ছিস তেরে। জামাটা খোলতো দেখি একবার। জামা খুলতে আমার দারুণ আপত্তি, চানের সময় যে খুলতে হয় তাতেই যেন আমার মাথা কাটা যায়। জামা পরে চান করতে পারলে বাঁচি যেন, কাউকে গা দেখাতে হলেই তক্ষুনি সেখান থেকে আমি গায়েব। মামার কথাটা আমি খুব একটা গায়ে মাখি না, যেন কানেই যায়নি কথাটা। এমনিভাবে টিপ করে একটা প্রণাম ঠুকে দিই, হবে পরে হবে প্রণাম, আগে জামাটা খোল বলে মেজো মামা নিজেই আমার কোটের বোতামগুলো খুলতে লাগলেন। খোলস খুলতেই আমার খোলতায় বেরিয়ে পড়লো, ওমা এই চেহারা, গলার কণ্ঠা বেরোনো। উৎকণ্ঠায় আঁতকে ওঠেন মেজো মামা। হাড় পাঁচরা যে গোনা যাচ্ছে রে সব, দেখি কখানা। 1 2 3 4 আঙুল ঠুকে ঠুকে মেজো মামা আমার পাঁচরার অগণ্য হাড় গণনা করেন। যাক, এতেই হবে, এই তোকেই আমি বাঘের শি বানিয়ে দেবো। একবার যখন বাঘে পেয়েছি দেখিস। মেজো মামা, আমার ওপর তোমার এত রাগ কিসে? ভয়ে ভয়ে বললাম। কেন, রাগের কথাটা কি হলো? বললে যে আমায় বাঘের শি বানাবে। বাঘের শি তো একটা রাগ রাগিনী। আমার গাইয়ের ছোট মামার কাছ থেকে খবরটা আমার জানা ছিল। আহা, সে বাঘের শি নয়, এ হচ্ছে আলাদা। বাঘের শি মানে বাগেরহাটের শ্রী, হরপে বাঘের শ্রী। বাগেরহাটে প্রতি বছর সুঠাম চেহারার প্রতিযোগিতায় যার দেহ সবচেয়ে সুগঠিত সুন্দর বললে গণ্য হয়, সেই ওই খেতাব পায়। আসছে বছরের বাঘের শ্রী হচ্ছিস তুই। চ, এবার আমার ব্যায়ামাগার দেখবি চ, বলে তিনি উৎসাহ ভরে আমার পিঠে এক চাপড় মারলেন। তার সেই চাপড়ানিতেই আমি 3 হাত ছিটকে গেলাম। এগিয়ে গেলাম অনেকটা ব্যায়ামাগারের দিকেই। সেখানে গিয়ে দেখি হিলাই ব্যাপার। ছেলেরা তাল ঠুকছে, কুস্তি লড়ছে, ডন বৈঠাক ভাঁজছে, ধুলো মাটি মেখে সব কিংবুতি কিমাকার। মুগুর, ডাম্বেল, বারবেলের ছড়াছড়ি। তারই একাধারে একটা বৈদ্যুতিক ওজন যন্ত্র রয়েছে। যন্ত্রটা আমার পরিচিত, সেজো মামাকে এমন যন্ত্র আমি সারাতে দেখেছি। আয়, তোর ওজনটা নিত একবার। যন্ত্রটার দিকে মেজো মামা আমায় আহ্বান করলেন। আজ নয় মেজো মামা, তোমার এখানে খেয়ে দিয়ে ব্যায়াম ট্যাম করে ওজনটা একটু বাড়ুক আগে, তারপর। আমি বললাম, ছেলেদের শরীরগুলো দেখছিস? আঙুল দিয়ে দেখালেন মেজো মামা। এখানে ব্যায়াম করে করে এমনিই হয়েছে, আরও হবে, ভালো করে চেয়ে দেখ না। না দেখে উপায় নেই, না চাইতেই দেখা দেয় এমন সব চেহারা। তারস্বরে নিজেদের ব্যায়ামবার্তা ঘোষণা করছে যেন। প্রত্যেকেরই দেহ বেশ সুগঠিত, তার মধ্যে একজনের বয়সে আমার চাইতে তেমন বড় হবে না হয়তো, কিন্তু চেহারায় আমার 3 গুণ। পেল্লার চেহারা বলা যায়, নামেও প্রায় তার কাছাকাছি। মামার এক ডাকেই জানা গেল, পেল্লাত এদিকে এসো। মামা তাকে ডাক দিলেন। পেল্লাত এগিয়ে এলো। একে একটু দেখিয়ে দাও তো, বললেন মেজো মামা। শুনেই আমার পিলে চমকে যায়, কিন্তু না, আমাকে নয়, নিজেকেই সে দেখাতে লাগলো। সারা দেহটাকে ভেঙে চুরে দুমড়ে বেঁকে এমনভাবে সে দাঁড়ালো, হ্যাঁ দেখবার মতনই বটে। গায়ের পায়ের মাংসপেশিগুলো ফুলে ফেপে উঠলো সব। ইয়া হলো তার বুকের ছাতি। গলার কাছটায় যেন দড়া পাকানো এই হাতের কবজি। বক দেখানোর মতন হাতটা দুমড়েছে, আর তাইতেই তার বাহুর কাছটা 3 ডবল হয়ে এমনটা হয়েছে যে ভাষায় তার বর্ণনা করা যায় না। বাহুল্য মাত্র বলে বাহুর বাহুল্য। কথাটা কানে যেতেই পেল্লাদ এমন রোজ কষায়িত নেত্রে আমার দিকে তাকালো যে তা আমি জীবনে ভুলবো না। পেল্লাদের চেহারায় যেন জল্লাদের রূপ দেখলাম। এবছরে বাঘের শ্রী সারা দেহে তো ফুটেই ছিল, এবার যেন তার চোখের থেকেও বাঘের শ্রী ফেটে পড়তে লাগলো। বাঘের মতন হিংস্র দৃষ্টি দিয়ে সে দেখতে লাগলো আমায়। পেল্লাত এবং তোমরা সকলেই শোনো, গলা খাকারি দিয়ে ঘোষণা করলেন মেজো মামা। আজ থেকে মানে শিবু আমার ভাগ্নে, এই হবে তোমাদের সর্দার। একে তোমরা শিবুদা বলে রাখবে, হরপে রামদাও বলতে পারো, যার যা খুশি। আর একে তোমরা আমার মতোই মেনে চলবে এবং যা বলবে মন দিয়ে পালন করবে সবাই, বুঝলে? এইভাবে বুঝিয়ে দিয়ে মেজো মামা তো ব্যায়ামাগার থেকে চলে গেলেন। আর মেজো মামা সরে যেতেই পেল্লাত ফোঁস করে উঠলো সকলের আগে। হ্যাঁ, এই রাম ফড়িংকে আমরা রামদা বলবো? ও তো এক ফই উড়ে যাবে আমার। ফড়িংদা বলে যদি ডাকি পেল্লাত দা? জিজ্ঞেস করলো একটা বাচ্চা ছেলে। তা ডাকতে পারিস ইচ্ছে করলে। আমি ডাকবো ফড়িং বলে। সন্ধ্যে ফড়িং, অত দাদা ফাদা বলতে পারবো না,
ফরফর করে পেল্লাদ। আর ওই ফড়িংটা যদি আমার কাছে সর্দারি ফলাতে আসে তাহলে এক গাঁটটায়, না গাঁটটা নয়, আমার এই আঙুলের টোকায় উড়িয়ে দেবো তোমায়, বুঝেছো রামফড়িং? বলে পেল্লাদ আকাশের গায়ে এক টোকা মারলো। আর পেল্লাদের কাণ্ড দেখে ছেলেরা সব হেসে উঠলো হি হি করে। হাসলো পেল্লাদও, হি 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 করে হাসলো সে এক অট্টহাসি। পেল্লাদের আহ্লাদ দেখে আমি বাঁচি না। কিন্তু মরণবাচন সমস্যাটা দেখা দিল তার পরদিন। মামা সকালে উঠে বললেন, কাল ছেলেদের আমি সব বলে বলে রেখেছি, আজ সকালে এসে ব্যায়ামাগারে মাঠের ঘাসগুলো ছাঁটাই করতে। যাও গিয়ে দেখো তো কদ্দূরে এগুলো। তুমি যখন ওদের সর্দার তখন তোমাকেই তো সব তদারকি করতে হবে। কাজটা করিয়ে নাও গে ওদের দিয়ে। গিয়ে দেখি পেল্লাদাকে নিয়ে জটলা পাকিয়ে মাঠে বসে ছেলেরা আড্ডা মারছে সবাই। আমি বললাম, এ কি, ঘাসের একটা দগাও তো ছাটেনি দেখছি। গল্প করছে সবাই বসে, এদিকে এতটা বেলা গড়িয়ে গেল, নাও চটপট গা হাত পা লাগাও সব। যদি না লাগাই তাহলে তুমি কি করতে পারো শুনি, গর্জে উঠলো পেল্লাদ। তাহলে আমাকে তার ব্যবস্থা করতে হবে। ভারী গলায় আমি ছাড়লাম, কি ব্যবস্থা করবে শুনি তো একবার। আমি আমি মানে মানে বলে আমি ঢোক গিললাম। তাতে আমার মানের যে খুব হানি হলো বুঝতে পারলাম বেশ। আমি বলছিলাম কি, আমতা আমতা করে বললাম, বৃথা আলস্যে কালাতিপাত না করে তোমরা নিজ নিজ কর্তব্য কর্মে লিপ্ত হও ভাতৃবৃন্দ। এই কথাই বলছিলাম আমি। সাধু উদ্দেশ্যে প্রণোদিত হয়েই আমার বলা। এটা জানাবার জন্যই সাধু ভাষার ব্যবহার করতে হলো। যদি না লিপ্ত হই, ক্ষিপ্ত কণ্ঠে বলল পেল্লাদ। মার মূর্তি ধরে আমার সামনে খাড়া হলো সে। তাহলে তাহলে কি তুমি মারবে নাকি? না না, সে কথা কি আমি বলেছি? তোমার মতন ছেলেকে কি আমি কখনো মারতে পারি, হাত তুলতে পারি তোমার গায়ে? আত্মমর্যাদায় বজায় রেখে বলি। তবে আমি বলছি কি, তোমরা যদি চটপট ঘাস ছাড়তে না লাগো তাহলে ভীষণ প্যাচে পড়বে। কিসের প্যাচ? প্যাঁচার মতন মুখ করেছে সুধায়। জুজুৎসুর এমন প্যাচ করে দেবো যে মিনিটের মধ্যে হাড়গোড় ভাঙা হয়ে যাবে তুমি। জুজুৎসু? আমার কথায় যেন একটু থ হয়ে গেল পেল্লাদ। সে আবার কি? কেন, জুজুৎসুর নাম কোথাও শোনেনি নাকি? একরকমের জাপানি কসরত। 100 গুণ গায়ের জোর বেশি এমন একটা পালোয়ানকে একরত্তি একটা জাপানি ছেলে দুটো আঙুলের কায়দায় একবারে ঘায়েল করে দিতে পারে, শোনেনি নাকি কখনো? পেল্লাদের একটা সাগরেদ মাথা নেড়ে জানালো যে সে এমন কথা শুনেছে বটে। তুমি জানো জুজুৎসু? জিজ্ঞেস করলো পেল্লাদ। জানি কিনা টের পাবে এই দণ্ডেই, কিন্তু ভগবান না করুক যেন আমায় তা না জানাতে হয়। এর আগে একটা গুন্ডা ছুরি নিয়ে আমায় তাড়া করেছিল, তাকে আমি ওই প্যাচে ফেলেছিলাম। বেচারাকে পাক্কা 6 মাস হাসপাতালে কাটাতে হলো। মারা যেতে যেতে বেঁচে গেল কোনো রকমে। তবে রে বেটা রামফড়িং, তুই আমাকে জুজুৎসুর প্যাচে ফেলবি? এই না বলে পেল্লাদ এক লাফে এগিয়ে এসে আমার ঘাড় ধরল। ঘাড়ের কাজটা কোটের কলার ধরে আমাকে উঁচু করে তুললো আকাশে। আমার প্যাঁচটা তবে দেখ তুই একবার, তোকে তুলে এই এক আছাড় মারবো যে, বলে সে কৃত্তিবাসী রামায়ণ থেকে সুর করে আওয়ালো। ভাঙিমে মাতার গুলি চূর্ণ হবে হার। ত্রিশূন্যে উঠে আমি হাত পা ছুটতে লাগলাম। ভালো ভালো হচ্ছে না কিন্তু, এমনিভাবে আমাকে ঘাড় ধরে তোলা আমি আঙুলের কায়দায় দেখাতে পারছি না কিনা। যদি একবার তোমায় আমার আঙুলের নাগালে পাই তো দেখতে পাবে মজাটা। তুই আমায় মজা দেখাবি ব্যাটারে ব্যাটার রামফড়িং? বলে সে আমাকে নামিয়ে দিল মাটিতে। তার আগে এক খুশিতে তোর মাথাটা চ্যাপটা করে দেবো, বসিয়ে দেবো তোর গলার ভেতর, কোটের কলার তলায়, ঘাটটার সব সমেত। কন্দ কাটার মতোই ঘুরে বেড়াবি তখনই তুই। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি পেল্লাদ, আমার গলা ঘরঘর করে। ফের যদি তুমি এরকম বেকাদায় ফেলো আমায়, এরূপ বেয়াদবি করো তো তোমাকে পরজন্মে গিয়ে পস্তাতে হবে। ভালো কথায় বলছি, খুব বেঁচে গেলে এই যাত্রা। পেল্লাদ বলতে কি এবার একটু ভেবাচকা খেয়েছে। আমি বেশ ভরকে যাবো ভেবেছিল, কিন্তু এততেও আমার মুখ সাপট দেখে ও একটু ঘাবড়েই গেল। দাঁড়া, তোকে এবার ঠ্যাং ধরে তুলবো আকাশে, বলে এগিয়ে এসে খাড়া হলেও আমার শ্রীচরণ ধারণ করা তার কোনো তাড়া দেখা গেল না। অদূরেই দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলো আমায়। তারপর একটু নরম হয়ে বলল, না, আগে তুমি আমায় এক ঘা মারো, আমি আইন বাঁচিয়ে চলতে চাই। তারপর আমি তোমায় ধরে তুলে ধুনো দিচ্ছি, বলতে পারবো তখন যে আগে আমায় গায়ে তুমি হাত তুলেছিলে। মারো আমায় আগে এক ঘা। এই বলে সে বুক চিতিয়ে দাঁড়ালো এসে আমার সামনে। না, আমি তোমার গায়ে হাত দেবো না। ভদ্রলোকেরা কি মারামারি করে? ভদ্র বালকেরও সেটা কর্তব্য নয়। কেন, মারামারি করা ছাড়া কি গায়ের জোরে পরীক্ষা হয় না? আচ্ছা ঠিক করে বলো তো, আমি সর্দার হওয়াতে তোমাদের খুব রাগ হয়েছে আমার উপর, তাই না? ঠিক তাই, মেনে নিল সে। ইচ্ছে করছে আস্ত চিমিয়ে খাই। আমি কি করব? আমি তো নিজের থেকে সর্দার হতে চাইনি, মামা করেছে। আমি কি করব? বেশ, আমাদের মধ্যে কার গায়ের জোর বেশি পরীক্ষা হয়ে যাক। যার বেশি জোর সেই সর্দার হবে, তাকেই সর্দার বলবে, মানবে সবাই। কেমন, তার কথায় সবাইকে চলতে হবে তখন? কেমন, এতে তো আপত্তি নেই কারোর? রাজি আছো তো বলো? হ্যাঁ রাজি, সায় দিলে পেল্লাদ। ছেলেরাও সবাই সোচ্চার উৎসাহ দেখালো। বেশ, ওই যে বারবেলটা পড়ে আছে ওখানে ওজনদারির ওপর,
অদূরেই দাঁড় করা বৈদ্যুতিক ওজনদারিটার পাটাতনে একটা 15 লোহার বারবেল পড়েছিল। সেদিকে আঙুল দেখিয়ে বললাম, ওই বারবেলটা যে মাথার ওপর তুলতে পারবে। ওই বারবেল, ও তো আমি দুবেলা আমি ভাজি। কথার মাঝখানেই বাধা দিল সে, মাথার ওপর ঘোরাই রোজ দুবেলা করে। বুঝেছো হে? বেশ, তো তুলেই দেখাও না একবার, পরীক্ষাটা হয়ে যায় এক সবার সামনে। আমি বললাম, বেশ, তুমি আগে তোলো দেখি, তোমার জোরটাই দেখা যাক একবার। তোলো দেখি তো। ছেলেরা বলতে লাগলো, তোলো রামদা তোলো। এত তোলো তোলো শুনতে শুনতে তুলাদণ্ডের ওপর থেকে বারবেলটাকে তুললাম, এবং বলতে কি তুলতে গিয়ে বেশ বাঁক পেলাম। বেশ দু হাতে নাক ধরে অতি কষ্টে হাঁটুর ওপর তুললাম। তারপর আস্তে আস্তে কাঁধ বরাবর শেষ প্রান্ত এক পরিশ্রমে মাথার ওপর খাড়া করলাম ওটাকে। এইবার তোমার পাড়া, বারবেলটাকে নামিয়ে রেখে আমি দেওয়ালে গিয়ে ঠেসান দিয়ে হাঁপ ছাড়তে লাগলাম। বাপ রে বাপ! পেল্লাতে সে পাগড়ালো বারবেলটাকে। এক ঝটকায় তুলে ফেলছি, দেখো না। তোরা সবাই চেয়ে দেখ রে বলে বারবেলটাকে ধরে এক ঝটকা মারতে গেল সে। মারতে গিয়ে কি আশ্চর্য, পটকালো সে আপনাতেই, উল্টে পড়লো মেঝের ওপর। হাত পিছলে গেল কিনা বলে গায়ের দুলো জেরে উঠে দাঁড়ালো পেল্লাত। মাটিতে হাত ঘষে নিয়ে লাগাতে গেল আবার, কিন্তু তার ওই লাগাই সার, একটুকুও বাগাতে পারলো না ওটাকে, 1 ইঞ্চিও নড়াতে পারলো না বারবেল। আমি ঠায় দেওয়ালে ঠেস দিয়ে মৃদু মধুর হাসতে লাগলাম ওর দিকে তাকিয়ে। ওর বাহুর পেশি ডবল হয়ে উঠল। আবার দেখা গেল ওর বাহুর সেই বাহুল্য। বুক ফুলে উঠল 1.5 গুণ। হাঁপড়ের মতো নিঃশ্বাস পড়তে লাগলো ওর। এত হাঁপিয়েও এক চুলও তুলতে পারলো না বারবেলটাকে। যাও গিয়ে কাজে মন দাও গিয়ে, বললাম আমি তখন। সাফ করে ফেলো মাঠটা। মাঠ পরিষ্কার না হলে আমাদের বার্ষিক উৎসব হবে কি করে? এবছরের সভা বসবে তো এইখানেই। বাগেরহাটের লোকরা দেখতে আসবে সবাই, আর সেই সবাই তুমিই তো আবার বাগেশ্বরী হবে পেল্লাত। আমরা সবাই হাততালি দেবো তোমায়। তোমার গর্জনই তো সবার চেয়ে বেশি হওয়া উচিত ভাই, বলে আমি উৎসাহ ভরে ওর পিঠ চাপড়ে দিলাম। হ্যাঁ রামদা বলে সদল বলে নতমস্তকে সে চলে গেল। সর্দার বলে মনে মনে মেনে নিল আমায়। তারপর পেল্লাদের সঙ্গে আমার ভাব হয়ে গেল খুব। সে আমার বিশেষ ভক্ত হলো একজন। সেদিন সন্ধ্যাতেই সে এসে শুধালো আমায়, এই তো আমি এইমাত্র সেই বারবেলটা ভেজে এলাম, সকালে আমি তুলতে পারলাম না কেন বলো তো? বলো না রামদা, তুমি আমায় কোন জুজস্ব করে দিয়েছিলে নাকি? বারে, আমি তোমায় ছুতে গেলাম কখন? প্রতিবাদ করি আমি। না, ছুঁয়ে কি কাউকে কখনো জুত করা যায়? জুজস্ব করা যায় না? তাহলে বুঝি এই বারবেলটাকেই? ওটা তো তুমি আগেই ছুঁয়েছিলে, বেশ জুত করেই তুলেছিলে আমার আগে। হ্যাঁ, তা বলতে পারো বটে, বলে আমি ঘাড় নাড়ি। যে ঘাড় ওটার উত্তোলনে তখন থেকেই টনটন করছিল আমার। তাই তুমি জানতে যে জুজুৎসুর পেঁয়াজ কষে দিয়েছে ওটাকে? কিছুতেই আমি আর তুলতে পারবো না। তাই তুমি দেওয়ালে হেলান দিয়ে মুচকি হাসছিলে অমনি করে আমি লক্ষ্য করেছিলাম জানো। যে রহস্য বাল্যকালে পেল্লাদের কাছে আমি ব্যক্ত করতে পারিনি, আজ সেটা ফাঁস করবার আমার বাধ্য নেই। হাজারিবাগের মামার কাছ থেকে আসবার সময় আমি একটা বিদ্যুৎ চুম্বক বাগিয়ে আনি, আর সেদিন সকালে বাগেরহাটের মাতুল সাক্ষাৎকারের আগে সেটাকে বৈদ্যুতিক যন্ত্র ওজনটার পাটাতনে তুলে তার মধ্যে লুকিয়ে রেখেছিলাম। তারপরে পেল্লাদ বারবেলটাকে তোলবার সময় যখন আমি দেওয়ালে ঠেস দিয়ে মৃদু মধুর হাসছিলাম, তখন আমার পিঠের ঠিক পেছনে যে ইলেকট্রিক সুইচ ছিল চেপে ধরেছিলাম সেটাকে। ফলে ওজন যন্ত্রের সঙ্গে সংলগ্ন তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে উপজাত বৈদ্যুতিক চুম্বক বারবেলটাকে আঁকড়ে ধরে রেখেছিল। ওটাকে তুলতে হলে গোটা ওজন যন্ত্র সমেত তুলতে হতো পেল্লাদকে। আমার বৈদ্যুতিক মামার দৌলতে এটা জানা ছিল আমার।